Hello everyone, welcome to my YouTube channel JS English. Today I am here with the English poem from class 10 Sea Fever, composed by John Masefield. তো আজকে আমি এখানে এসেছি একটা ইংলিশ কবিতা নিয়ে, যে কবিতাটা ক্লাস 10 এর থেকে নেওয়া হয়েছে, যে কবিতাটাকে লিখেছেন জন মেসফিল্ড। তো এই কবিতাটাকে পড়ার আগে আমরা জন মেসফিল্ডের ব্যাপারে কিছু জানার চেষ্টা করি। কবি জন মেসফিল্ড ছিলেন একজন ইংলিশ কবি, লেখক। তিনি 1878 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে মারা যান। তো ক্লাস 10 এর জন্য এইটুকু আমাদের জানা থাকলেই যথেষ্ট। দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ সি ফেভার। তো সেটাকে যদি আমরা আলোচনা করি, সেটা কি পাচ্ছি? সি মানে হচ্ছে সমুদ্র, SEAC, আর ফেভার FEVER, ফেভার মানে হচ্ছে জ্বর। তো সামুদ্রিক জ্বর এটা বলা যেতে পারে। কিন্তু এখানে সামুদ্রিক জ্বর কি জিনিস? তো এখানে জ্বর আমাদের সবসময় মনে রাখতে হবে, জ্বরের সময় আমাদের কি হয়? একটা কাঁপন সৃষ্টি হয়, গরম হয় শরীরটা, আর কি একটা উত্তেজনার সৃষ্টি হয়। তো সেই উত্তেজনার কথা এখানে বলা হয়েছে। কবি নিজেই সমুদ্রের প্রতি যে আকর্ষণ, সমুদ্রের প্রতি যে উত্তেজনা, সেটার ব্যাপারে এখানে বলেছেন এই কবিতার মাধ্যমে। তো দেখি কি বলেছে এই কবিতার মধ্যে। এই কবিতাটা হচ্ছে 3টে স্ট্রেঞ্জাতে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা স্ট্রেঞ্জাতে 4টা করে লাইন আছে। যখন 4টা লাইন করে একটা স্ট্রেঞ্জা গঠন হয়, তখন সেটাকে আমরা কোট্রেনও বলতে পারি। তো কবিতার প্রথম লাইনেই কি বলেছেন কবি, দেখি। I must go down to the seas again, to the lonely sea and the sky. তো কবির প্রথম লাইনটাই আমি বলার আগে কবিতার সম্পর্কে আরেকটু ধারণা দিয়ে দিই। কবি ছিলেন জন মেসফিল্ড। তিনি কি করতেন? ঘুরতে বেশি পছন্দ করতেন। তিনি প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে বেশি পছন্দ করতেন। তাই তিনি এই প্রথম লাইনের মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। তার মানে তিনি এর আগেই কি করেছেন? সমুদ্রের যাত্রা করেছেন। হি হ্যাজ অলরেডি গন টু দ্য সি ভয়েস। তো তিনি আগেই সমুদ্রে যাত্রা করে নিয়েছেন। তো আবার তিনি ওই সমুদ্র যাত্রায় যেতে চান। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এই লাইনটার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে আমি আবার সমুদ্রে যেতে চাই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন মানে হচ্ছে আমি আবার সমুদ্রে যেতে চাই। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, কীরকম সমুদ্রে যাবে? সমুদ্রটা হবে নির্জন, আর আকাশটা হবে নির্জন। তো আমরা তো জানতেই পারি সমুদ্র সাধারণত প্রায় নির্জনই হয়ে থাকে, কারণ সেখানে কোনো স্থলভাগ নেই, আর লোক সংখ্যা খুবই কম থাকে, ওই জন্য ওটাকে নির্জন বলা হয়েছে। আর আকাশটা নির্জন বলা হয়েছে কারণ সমুদ্রের উপরে যেটা রয়েছে আকাশ, সেটাও নির্জন, কারণ সমুদ্রেই তো জনসংখ্যা নেই। And all I ask is a tall ship and a star to steer her by. এবং যাহা কিছু আমার দরকার বা যাহা কিছু আমি চাই, সেটা কি বলছে? একটা দীর্ঘ লম্বা একটা জাহাজ। তো কবি যে সমুদ্রে ভ্রমণ করতে যাবে, তার কিছু আবদার রয়েছে যে আমার কি কি দরকার রয়েছে, ঠিক আছে? তো কবির সেখানে দরকার একটা দীর্ঘ বড় একটা জাহাজ, অ্যান্ড এ স্টার টু স্টেয়ার হার বাই, এবং একটা কি দরকার? নক্ষত্র দরকার। যে নক্ষত্রটা তাকে কি করবে? দিক প্রদর্শন করবে, পথ প্রদর্শন করবে। তো আমরা সাধারণত জানি যে সমুদ্রে কোনো গাছপালা, কোনো স্থলভূমি নেই, চারিদিকে জল আর জল। তাই সাধারণত যদি গাছপালা বা স্থলভূমি যদি না থাকে, তাহলে আমরা দিকটা বুঝতে পারি না যে কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোন দিক উত্তর আর কোন দিক দক্ষিণ। তো সাধারণত সেখানে যেটা দিক নির্ণয় করতে সাহায্য করে, সেটা হচ্ছে নক্ষত্র, উপরে থাকা যে নক্ষত্রগুলো বা যে সূর্য বা চাঁদ, সেটাই। তো সেরকমই একটা নক্ষত্র তার দরকার কি করার জন্য? তাকে দিক নির্ণয় করার জন্য। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য ওয়াইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। এবং তার কি দরকার আরো? যে চাকার কিক, কিক মানে তো লাথি মারা সাধারণত। তো এখানে যে চাকাটা,
জাহাজের যে চাকাটা জলগুলাকে কেটে 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 দিয়ে যাবে, তো তারই একটা আওয়াজ চাই, ঠিক আছে। অ্যান্ড দ্য ওয়াইন্ড সং বলতে যে বাতাসটা আছে, বাতাসটা সেখানে কি একটা শো 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 করে আওয়াজ করে, সেই আওয়াজটাই কবির কাছে কি একটা গান বলে মনে হয়। ওই জন্য সেরকমই একটা গান তার দরকার, তার ওই সি ভয়েজে, VOYAGE, মানে ভয়েজ, এটা সমুদ্রে যাত্রা করা। অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং, সেল মানে হচ্ছে পাল, আর হোয়াইট মানে সাদা, তো সাদা পাল। তো আমরা সাধারণত দেখি যে জাহাজের মধ্যে এক ধরনের সাদা কাপড় লাগানো থাকে, ওটাকে পাল বলা হয় বা ওটাকে সেইল বলা হয় ইংরেজিতে। তো যখন একটা জাহাজ দক্ষিণ দিকে যাত্রা করছে, যদি উত্তর দিক থেকে হাওয়া বয় তাহলে ওই পালটাকে লাগায় দেয়, যাতে ওই হাওয়াটা পালের উপর লেগে ধাক্কা দিয়ে জাহাজটাকে দক্ষিণ দিকে নিয়ে যায়, ঠিক আছে। তো সেরকমই একটা কি দরকার, তার সাদা পালের আওয়াজ, যে আওয়াজটা শেকিং করবে, চমকিত অবস্থায় থাকবে, হিলতে থাকবে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, এবং সমুদ্রের মুখে, মানে সমুদ্রের সামনের দিকটাতে কি যে একটা ধূসর রঙের কুয়াশা চাই। অ্যান্ড এ গ্রে ডাউন ব্রেকিং, এবং ধূসর রঙের ওই কুয়াশাটাকে, ধূসর রঙের ওই যে ভোরবেলাটাকে, সেটা কীভাবে আস্তে আস্তে করে ফেটে বের হবে, মানে আস্তে আস্তে করে ভোরবেলা থেকে সকালের দিকে যাবে, কুয়াশাটা নষ্ট হবে। আই মাস্ট, এবার দ্বিতীয় স্ট্যাঞ্জা যদি আমরা দেখি কি আছে, আবার তিনি প্রথম স্টেজের প্রথম লাইনটাকে রিপিট করেছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। তার মানে আমরা এই যে পরপর একটা ছোট্ট ছেলের মতো বায়না করছে কবি যে আমি এটা করব, তার মানে সেখান থেকে আমরা তার উত্তেজনাটাকে বুঝতে পারছি যে কি চাইছেন কবি, তার সমুদ্রে যাওয়ার কতটা ইচ্ছা, উত্তেজনা কতটা। তো আবার বলছে তিনি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবার যাব সমুদ্রে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। কার ডাকে যাবে? ছুটন্ত যে চলন্ত যে একটা টাইড রয়েছে, স্রোত, সে স্রোতের ডাকে যাবে, তাকে যেন ডাকছে, কবিকে যেন ওই টাইডগুলা, ওই সমুদ্রের ঢেউগুলা তাকে যেন ডাকছে, তাকে সমুদ্রে যেতে। ইটস এ ওয়াইল্ড কল্ড অ্যান্ড এ ক্লিয়ার কল্ড দ্যাট মে নট বি ডিনাইড। সেই সমুদ্রে যে ঢেউয়ের যে কলটা, মানে ডাকটা, সেটা ক্লিয়ার, পরিষ্কারভাবে তাকে ডাকছে, সেটা বোঝা যাচ্ছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য টাইডস আর কলিং দ্য পয়েট, ঠিক আছে। অ্যান্ড দ্যাট মে নট বি ডিনাইড, এবং যে ডাকটাকে, যে কলটাকে কখনো অস্বীকার করা যাবে না। কবিটা চাইলে অস্বীকার করতে পারবে, কিন্তু তিনি যাওয়ার প্রতি এতটাই অ্যাট্রাক্টেড যে তিনি ওই কলটাকে অস্বীকার করতে পারবেন না, ঠিক আছে। তারপরে আরো কবির আবদার রয়েছেন, কি রয়েছে, অ্যান্ড অল আই আস্ক ইজ a windy day with the white clouds flying। এবং আরো তার দরকার, যা সব কিছু আমার দরকার, সেটা হচ্ছে ওয়াইন্ডি ডে, বাতাসে ভরপুর একটা দিন। তার মানে এই না যে ঝড়ের মতো বাতাস, হালকাভাবে যেটা মনোরম, যেটা বাতাস বয়ে যায়। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে কি বলবে, সাদা সাদা বাদল, সাদা সাদা মেঘ বয়ে যাবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লুম স্পিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং। ফ্লাং মানে হচ্ছে নিক্ষিপ্ত হওয়া, অ্যান্ড স্প্রে মানে হচ্ছে জলবিন্দু কণা, মানে যখন জাহাজটা সামনের দিকে এগিয়ে যাবে তখন কি হয়, ছোট ছোট বিন্দু কণাগুলি ছিটকে ছিটকে জলের মধ্যে পড়ে নিক্ষিপ্ত হবে। তো সেরকমইটা কবি চান। অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম মানে হচ্ছে ফেনাটা যেটা জোগাড় হবে ঢিপির মতো, ঠিক আছে। ব্লাউন স্পিউম মানে হচ্ছে কি ফেনা, স্পিউম মানে হচ্ছে ফোম, ঠিক আছে, ফেনাটাকে বোঝাচ্ছে। তো যখন জাহাজটা এগিয়ে যাবে তখন তার পিছন পিছন কি একটা ফেনা উৎপন্ন হবে, তো সেরকমটাই তিনি কবি চান। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, সিগাল মানে হচ্ছে সামুদ্রিক চিল পাখি, তো সেই চিল পাখির কান্নাটাই কবি চাইছেন, আবদার করছেন, যেটা আমি এরকম এখানে দেখতে চাই আমার এই সি ভয়েসে।
তো আমাদের এই দুইটা কোয়াট্রাইন বা দুটো স্ট্যাঞ্জা পড়া হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা এবার তৃতীয় স্ট্যাঞ্জা যদি যাই দেখি, তাহলে কি বলছে। তৃতীয় স্ট্যাঞ্জার প্রথম লাইনে আবার ওই স্ট্যাঞ্জাগুলো লাইনগুলোই এখানে আবার রিপিট করেছে, যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন, আমি আবার যাব সমুদ্রে। তার মানে আমরা বুঝতেই পারছি কবির উত্তেজনাটা কত, কবির ইচ্ছাটা কত। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে বাধাহীন, ঠিক আছে, আর জিপসি মানে হচ্ছে যাযাবর, ঠিক আছে। তো সেইরকমই একটা জীবন চাই, যে যা বাধাহীন একটা যাযাবরের মতো জীবন কাটাবে কবি, সেরকমই তো একটা জীবন চাই। সাধারণত আমরা জানি যে জিপসি বলতে পারি বা যাযাবরটা কীরকম হয়, এক স্থান থেকে অন্য স্থানে বসবাস করে, তাদের কোনো সুনির্দিষ্ট স্থান বাসস্থান নেই। টু দ্য গার্লস ওয়ে, চিল পাখির পথে। অ্যান্ড দ্য হোয়ালস, আচ্ছা একটু বলে দিই, গার্লস বলতে এখানে সি গার্লসের কথা বলা হয়েছে, চিল পাখিটার কথা বলা হয়েছে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়ালস ওয়ে, হোয়ালস বলতে এখানে তিমি মাছ, চিল পাখিটা যেই পথে উড়ে যাবে এবং তিমি মাছটা যেইভাবে এক পথে ভেসে যাবে, ঠিক ওইরকমভাবে তিনিও কবি জাহাজের মধ্যে দিয়ে ভেসে যেতে চেয়েছেন। হোয়ার দ্য ওয়াইন্স লাইক রিটেড নাইট, যেখানে বাতাসটা একটা ধারালো ছুরির মতো কেটে দিবে। হিটেড নাইট মানে হিট বলতে এখানে ধারালো ছুরির মতো কেটে দেবে। অ্যান্ড অল আই আক্স ইজ এ মেরি আর্ন, মেরি মানে আনন্দময়, জয়ফুল। তো সে যা কিছু আমি চাই সেটা হচ্ছে একটা আনন্দময় গান। ফ্রম এ ইয়ার মানে হচ্ছে গান, সং। ফ্রম এ লাফিং ফেলো রোভার, কার কাছ থেকে, একটা হাস্যকর ফেলো রোভার, রোভার মানে হচ্ছে সেলর, নাবিক। তো তার এখানে ফেলো বলা হয়েছে কারণ তিনি তার সাথেই যাত্রা করছিলেন ওই জন্য। অ্যান্ড আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, এবং একটা সম্পূর্ণ একটা নিদ্রা, ঘুম এবং একটা মিষ্টি স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই তার দীর্ঘ যাত্রাটা সম্পূর্ণ হবে। তো এখানে আমরা বলতেই পারি আমাদের এই জীবনের যে যাত্রাটা আছে, জীবনের যাত্রার পরে আমরা সকলে কি চাই, আমরা মৃত্যুর পরে সাধারণত একটা সুন্দর একটা ঘুম বা নিদ্রা চেয়ে থাকি, সুন্দর একটা স্বপ্ন, যেখানে আমাদের জীবন তো বলা যাবে না, তো যেখানে আমরা খুব শান্তিতে থাকতে পারি, এরকমই একটা আশা করে আছি। তো কবি তার কবিতার মাধ্যমে এরকমই একটা আশা প্রকাশ করেছেন। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।